শ্রাবণ বেশ দক্ষভাবেই বলল। ওই আর কি, বিদেশে তো এসবই নামই হয়। ধারা বোঝার ভঙ্গিতে মাথা নাড়ল। শ্রাবণ ফ্রুকুচকে ধারার দিকে তাকিয়ে রইল। কি আশ্চর্য, মেয়েটাকে কিছু বলছে না কেন? বিশ্বাস করেনি নাকি? শ্রাবণ এসে ভাবতে ভাবতেই ধারাকে বেনি করে দিতে থাকলো। খেয়াল করলো ধারার চুলগুলো, হুট করেই বুঝতে পারলো ধারার চুল একটুখানি খাটো হয়েছে। আগে কোমর হয়ে যেত, এখন কোমর পর্যন্ত, আর সাইজও একদম টান টানা। শ্রাবণ জিজ্ঞেস করলো ফট করে। তোমার চুল ছোট হলো কি করে ধারা? ধারা ভাবছিল কিছু একটা। শ্রাবণের কথা হুঁশ ফিরে পেয়ে পড়ল। ইকরাপু একটু কেটে দিয়েছে। চমকে গেল শ্রাবণ, হতবাক হয়ে জিজ্ঞেস করল। কেন? ধারা বলল। হেয়ারস্টাইল করার জন্য। আমার চুলগুলো নাকি আঁকাবাঁকা লাগছিল, তাই আগাগুলো সমান করার জন্য কেটেছে। শ্রাবণ ভাবলো বকাবকি করবে, কিন্তু করলো না, ভালো করে বলল। আমি না বলে কখনো চুল কাটবে না তুমি। তোমার চুলগুলো আমার খুব পছন্দ, যত ইচ্ছে তত বড় হোক, কাটবে না কখনো। বাড়তি যত্ন নিতে হলে আমি নেব, বুঝছো? ধারা মাথা এলিয়ে ভদ্র মেয়ের মতো করে বলল। জি। শ্রাবণ কাজ শেষ করলো। ধারাকে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে দেখে নিল চুল ঠিক হয়েছে কিনা। এরপর টেনে নিল নিজের দিকে। ধারা আবারও গুটিয়ে গেল। শ্রাবণ হাসলো, বলল। লজ্জা পেলে তোমার টমেটোর মতো লাগে। ধারা মুখ ভ্যাংচালো, বলল। অনেকবার বলেছেন। শ্রাবণ ফ্রিকুচকে তাকালো, বলল। আবারও বলবো, 1000 বার বলবো, যতবার লজ্জা পাবি ততবারই বলবো, বুঝলে? ধারা আরো কিছু বলতে চাইল, কিন্তু তখনই শ্রাবণের ফোন বাজতে শুরু করলো। শ্রাবণ ধারাকে ছেড়ে এগিয়ে গেল, বিছানার থেকে ফোনটা হাতে নিল। আনন্দ নাম্বার দেখে ধরলো না, কেটে দিয়ে আবারও পেছনে ফিরে বলল। তোমার নাকি ক্লান্ত লাগছে, এসো ঘুমিয়ে যাও। ধারা মাথা এলিয়ে এগিয়ে এসে বিছানায় জায়গা করে নিল। শ্রাবণও বসে পড়লো বিছানায়। শোয়ার আগেই তাকালো শ্রাবণের দিকে, হুট করে বলল। শ্রাবণ ফোনটা হাতে নিয়ে কি যেন করছিল। ধারার কথা শুনে বলল। একটা কথা বলি। হুম, বলো। ধারা ইতস্তত করলো প্রথমে, তারপর হুট করেই বলে উঠল। আপনি কি ওই মেয়েটার জন্যই আমায় বিয়ে করতে চাননি? ফোন ডেকে ফট করে তাকালো শ্রাবণ। ফ্রিকুচকে জিজ্ঞেস করলো। কোন মেয়েটা? ওই যে বললেন কি যেন নাম, ডানামিক না নাকি ডায়না, কি যেন বললেন, বিদেশি সাদা মেয়েটা। শ্রাবণ চোখ বড় করে তাকালো, এবার হতবাক হয়ে বলে উঠল। তোমার ব্রেন কি 3G নেটওয়ার্কে কাজ করছে বউ আমার? ধারা ফ্রিকুচকালো। কেন? শ্রাবণ নড়ে চড়ে বসে পড়ল। আমি সে কখন তুমি ডাইনামিকের কথা বলেছি, তুমি সে কথার প্রত্যেকটা এখন দিচ্ছ? সিরিয়াসলি? ধারা কাঁধ উঁচিয়ে পড়ল। আমি তো শুধু এমনিতেই বললাম, শোনারও তো শখ নেই আমার। বলেই শুয়ে পড়ার চেষ্টা করলো ধারা। এড়িয়ে যেতে চাইল, কিন্তু মলিন মুখটা দেখে যা বুঝার বুঝে ফেল শ্রাবণ। আরো বুঝলো বউ তার খেপেছে, তাই ফট করে ধারা কনুই ধরে বসিয়ে দিল, তাকে বলল। আরে বোকা মেয়ে, মজা করছিলাম। ধারার চোখ সরু করে তাকালো। সে যাই করুন না কেন, আমার কিছু যায় আসে না। বিদেশি মেয়েরা সুন্দর, আসলেই তো ওদের মতো সুন্দর সাদা মেয়ে ছেড়ে আপনাকে আমার সাথে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। আপনি তো রাগ করবেনই। শ্রাবণের এবার ইচ্ছে করলো বারান্দা থেকে গলায় পানি ভর্তি জগ বেঁধে লাফ দিতে। শেষমেশ যা ভেবেছিল তাই। ধারা সত্যি সত্যি অভিমান করে বসেছে। এরই মধ্যে ধারা ওপাশ ফিরে শুয়ে পড়ল। শ্রাবণ কপাল চাপড়ালো, এরপর এগিয়ে এসে শুয়ে পড়লো ধারার পাশে। তাকে পেছন থেকে জড়িয়ে ধরে কাঁধে চুমুও খেলো আলতো করে। কানের কাছে এসে ধীর কঞ্চে বলতে শুরু করলো। জীবনে একটাবারে নিজেকে হারিয়েছে, একবারই প্রণয় জালে বাধা পড়েছে, এক নারীতেই খেয়ে হারিয়ে মত্ত হয়েছে, একজনের স্পর্শের জন্যই পাগল হয়েছে। শুধুমাত্র একজনই আমার মনোরাজ্যে রাজত্ব করেছিল, করছে, আর আজীবন করবে। সে ছাড়া আমার এইটুকু জীবনে কখনো কোনো নারী স্থান পায়নি ম্যাডাম। সে নারী কে জানেন? যার জন্য 3 কবর বলেছে সেই, যে কিনা এখন মিসেস শেখ। অথচ সেই রমণীও যদি আমার অভিমান করে বসে, তবে নিতান্তই মজার ছলে বলা কথাটায়, তবে কি করে হবে? আপনি চেনেন না আপনার স্বামীকে? জানেন না সে কেমন? এটুকু বিশ্বাস নেই? ধারা শুনল সবটা। কানের কাছে বলা কথাগুলো মনের ভিতরে গিয়ে দামামা বাজালো, কিন্তু পাথরের মতো রইল ধারা। প্রতিক্রিয়া না দেখেই মিনমিন করে বলল। বিশ্বাস আছে তো? শ্রাবণ হাসলো। ধারার কানের লতিতে ছোট ঠোঁট ছিঁড়ে বলল। তো অভিমান করে ওপাশে ফিরে যেয়ে পড়লে কেন? আমার বুকে মাথা রাখবে কে? কাকে জড়িয়ে ধরে ঘুমাবো? রাতে আমার উপরে পা উঠিয়ে দেবে কে? গুনগুন করে গান শোনাবে কে?
ধারা ঠোঁট চেপে হাসলো, দুষ্টুমি করে বললাম। কেন? আছে তো আপনার ডায়নামিক, সে আপনাকে ইংরেজি গান শোনাবে। বলি হো করে হাসতে থাকলো ধারা। শ্রাবণও তাল মিলিয়ে হেসে ধারাকে বুকে জড়িয়ে নিল। বুঝলো বউটা দুষ্টুমি করতে শিখেছে। শ্রাবণ চোখ বুজে চুমু খেলো ধারার গালে, বুকে চেপে ধরে বলল, ডাইনামিক নামে আদৌ কোনো মানুষ আছে কিনা তার ঠিক ঠিকানা নেই। আর সে আসবে আমায় গান শোনাতে? তার চিচিং ফিচিং গান পরে শুনবো। এখন আগেটা বিশুদ্ধ বাংলা গান শোনাও তুমি। ধারা বাধ্য শ্রাবণের বুকে মাথা রেখে আবারও সেই গানটা শোনালো, যা শ্রাবণকে গ্রামে সেই রাতে প্রথমবার শুনিয়েছিল। এই গান ধারার কণ্ঠে শ্রাবণের খুব পছন্দ। বারবার শুনলো, মন ভয় না যেন। বিশেষ দিনগুলোতে প্রকৃতি একটু বেশি ঝলমলি উঠে, কিভাবে যেন টের পেয়ে যায় বাতাসের আনন্দের ঘ্রাণ। সেই রেশ ধরেই বুনো ফেলে রৌদ্রের ঝলকানির মালা, স্নিগ্ধতার আবেশ। আজ মুনিরা এবং জিহানের জন্য অত্যন্ত বিশেষ দিন। বিয়ে হবে আজ তাদের, পবিত্র বন্ধনে আবদ্ধ হবে তারা দুজন। চারিদিকে সকাল থেকে হট্টগোল শুরু হয়ে গিয়েছে। শ্রাবণ ঘুম থেকে উঠে নিজের পাশে খালি বালিশ দেখে বিরক্তিতে মুখ কুঁচকে ফেলেছে। মেয়েটা আবারও হাতে হাতে কাজ করা শুরু করে দিয়েছে নিশ্চিত। ভাবনা মিথ্যে নয়, সবার সাথে হাত মিলিয়ে কাজ করছে ধারা। এরই মাঝে একবার ইকরাকে নিয়ে রান্নার দিকটাও দেখে এসেছে সে। মনিরা যতই দেখছে ততই অবাক হচ্ছে, এভাবেও যে কাউকে আপন করিয়ে নেওয়া যায় তা জানা ছিল না তার। আজ শেখ পরিবারকে আপন আপন মনে হচ্ছে তার। অবশ্যই তারা আপন। দুপুর পর্যন্ত সবাই যে যার মতো কাজ টাজ করা শেষ করলে দুপুরে খাওয়া শেষে বাড়ির সকল মেয়েরা একসাথে হয়ে সাজগোজ শুরু করে দিয়েছে। বিকেলের আলো ক্ষীণ হতে ধারা দুটো শাড়ি হাতে নিয়ে ছুটল ঘরের দিকে। ধূসর রঙা পাঞ্জাবিটা কেবলই গায়ে দিল শ্রাবণ। তারা সবাই ছেলের একই পাঞ্জাবি পরবে। শ্রাবণ পাঞ্জাবির বোতাম লাগানো শুরু করতে হুট করে দরজা জিঙে ছুটে শ্রাবণের সামনে এসে দাঁড়ালো ধারা। রীতিমতো হাঁপিয়ে গেছে সে। শ্রাবণ ভেবেছিল ধারার সাথে কথাই বলবে না, সারাদিন পাত্তা না দেওয়া রেগে থাকবে, কিন্তু সদ্য গোসল করে আসা সালোয়ার কামিজ পরিত রমণীটাকে দেখেই শ্রাবণ আর রাগ ধরে রাখতেই পারল না। প্রকাশ করার সুযোগটাই তো পেল না বিচারা। হা হয়ে তাকিয়ে রইল বউয়ের দিকে। ধারা এবারে দুটো শাড়ি শ্রাবণের মুখের সামনে ধরে জিজ্ঞেস করল, কোনটা ভালো? শ্রাবণ থুতনিতে হাত বুলিয়ে ভাবলো কিছুক্ষণ, এরপর বলল, দুটোই সুন্দর, দুটোই তোমায় মানিয়ে যাবে, কিন্তু আমার মনে হয়। বলেই ধারা ডান হাত থেকে হালকা গোলাপি রঙের শাড়িটা নিল। শ্রাবণ বলল, আমার মনে হয় এই শাড়িটা তোমার জন্যই তৈরি করা হয়েছে। এই রঙে তুমি অসম্ভব সুন্দর লাগবে। গোলাপি রঙে স্নিগ্ধ তুমিটাকে দেখতে চাইছে। মেহেরবানি করে যদি এই শাড়িটা পরে নিতেন তবে অধম অত্যন্ত খুশি হতো মিসেস শেখ। ধারা ফিক করে হেসে লজ্জায় মাথা নিচু করে ফেলল। এক হাতে কানে চুল গুজে দিয়ে বলল, আমিও মনে মনে এটাই পছন্দ করেছিলাম। শ্রাবণ হাসল। ধারার হাত ধরে টেনে নিল নিজের কাছে। চুলে হাত বুলিয়ে গালে তর্জনী দিয়ে স্লাইড করতে করতে বেশ কাতর স্বরে ধারাকে বলল। আমারও বিয়ে করতে মন চাইছে মিসেস শেখ। ধারার চোখ বড় বড় করে তাকালো, হতবাক হয়ে আমতা আমতা করে বলল, কি? কেন? আমি কি ভুল করেছি? শ্রাবণ ফিকুচকে বলল। না তো। ধারা এবারে পিটপিট করে তাকালো। শ্রাবণ কিছুক্ষণ পর বিষয়টা বুঝতে পেরে নাক মুখ কুচকে তাকিয়ে বলল, আহা ধারা, তুই বড় কবে হবে মেয়ে? আমার বিয়ে করতে মন চাইছে বলতে অন্য কাউকে বিয়ে করার কথা বলিনি। তোমাকেই আবারও বিয়ে করতে মন চাইছে সেটা বলেছে। ধারা বোঝার ভঙ্গিতে মাথা নেড়ে চুপ রইল। নিজের মনোভাবনায় ডুব দিল এই ইচ্ছে, এই শখ তার মনেও জেঁকে বসেছে। নিজের বিয়ের কথা মনে করে কান্না পাচ্ছে তার। কতটা অস্বাভাবিক বিয়ে হয়েছে তার। কিছু হয়নি, কিছু না, কিন্তু মনের ইচ্ছে মনে কবর দিয়ে ধারা হাসি মুখে বলে উঠল, কিন্তু আমাদের তো বিয়ে হয়েছে শেখ সাহেব। শ্রাবণ বিরক্তির শব্দ করে ধারাকে ছেড়ে আয়নার সামনে এসে চুলগুলো ঠিক করতে লাগলো। পাঞ্জাবির বোতাম লাগিয়ে বলল, আরে ধুর, ওটা আমার বিয়ে হয়েছে নাকি? ওটাকে বিয়ে বলে না, এমনকি বাসর রাতও বাকি। হুম, আমার উচিত আরেকবার তোমায় বিয়ে করা। ধারা চুপ করে তাকিয়ে রইল। শ্রাবণ এবারে তাকালে ধারার চোখের দিকে, চোখ সরু করে জানতে চাইল, উইল ইউ ম্যারি মি মিসেস শেখ? ধারা বোধহয় না বলার জন্য বা অজুহাত দিতেই মুখ খুলেছিল, কিন্তু ফট করে ধারার ছোচে আঙুল রেখে তাকে থামালো। একদম তোতা পাখির মতো ফটর ফটর করে কথা বলবে না, বুঝছো? না বলার চেষ্টা করলে আছাড় খাবে। তাই অকারণে ঝামেলা না করে সুন্দর করে কিউট করে অ্যাকসেপ্ট করো আমাকে। আমি প্রপোজ করেছি তোমাকে, অ্যাকসেপ্ট না করলে তোর নিয়ে যাবো। গট ইট মিসেস শেখ?
ধারা বোধহয় ভয় পেল, ঠোঁট উল্টে যন্ত্রের মতো মাথা নাড়ল। সন্তুষ্ট হলো শ্রাবণ। ধারা ঠোঁট থেকে আঙুল ছড়িয়ে আবার দুষ্ট এসে জিজ্ঞেস করল, Will you want to spend our special first night, Mrs. Sheikh? ধারা চোখ বড় করে তাকিয়ে বলল, এই না মাত্র আপনি বিয়ের কথা বললেন, এখন আবার প্রপোজালটা ওইদিকে গেল কেন? শ্রাবণ মোটেও ভাবুক হলো না। পাঞ্জাবির হাতা ফোল্ড করতে করতে বলল, প্রপোজালের ডেভেলপমেন্ট করেছে, বিয়ে পরে আগে বাসর করব। এখন তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করো, তাহলে বেলি ফুল দিয়ে ঘাস সাজানোর ব্যবস্থা করে ফেলে। তুমি তো বেলি ফুল পছন্দ করো, ডোন্ট ইউ? তারা সত্যি সত্যি ভয় পেল শ্রাবণকে। বিশ্বাস করে নিল তার কথা। হাতে থাকা দুটো শাড়ি বুকে চেপে ধরে ছুটতে গেল দরজার দিকে। উদ্দেশ্য যে কোনোভাবে এই ঘর থেকে পালিয়ে যাওয়া, কিন্তু ব্যর্থ হলো। শ্রাবণ পেছন থেকে কোলে তুলে নিল ধারাকে। ধারা ছটফট করতে শুরু করলো। আ এমন করবেন না, আমি মাত্র গোসল করে এসেছি, সাজতে হবে আমায়। সবাই শাড়ি পরে ফেলেছে, আমিও পরবো, ছাড়ুন। আহা! সাথে সাথে ধমক দিল শ্রাবণ। শাট আপ ইডিয়েট। ছি মিসেস শেখ, আপনার মাইন্ড তো দিন দিন ভীষণ দুষ্ট হয়ে যাচ্ছে। আমি কি আপনাকে একবারে বলেছি যে এখনই বাসর ব্যবস্থা করব? আফটার অল, মানুষের বাড়িতে আমি এই কাজ করব না। আগে বাসায় যাই, এরপর কেসটা নিয়ে রিসার্চে বসবো। অথচ তুমি কিনা এসব ভেবে ফেললে? কি একটা অবস্থা! ধারা কাঁদো কাঁদো মুখ করে বলল, আমি মোটেই কিছু ভাবিনি। আপনিই তো কিসব কথা বললেন। কোনো বিয়ে করব না, আমি বলে দিলাম। বাসরও করব না। শ্রাবণ ধারাকে ড্রেসিং টেবিলের সামনে নিয়ে গিয়ে দাঁড় করালো। দ্রুত গিয়ে দরজার ছিটকিনি লাগিয়ে ফিরে আসলো। ধারার হাত থেকে গোলাপি শাড়িটা নিয়ে তাড়া দিয়ে বলল, তুমি বিয়েও করবে, বাসরও করবে। বিয়ে না করলে আমি আমার ঘর সাজাবো, আর বাসরও করব। কারণ মানুষের বিয়ে দেখে আমারও শখ জেগেছে। এটাই ফাইনাল ডিসিশন। এখন তুমি কান্নাকাটি করতেই পারো, বাধা দেব না। কারণ আগামী কয়েকটা রাতেও কান্না করতে হবে, কিন্তু সিদ্ধান্ত বদল হবে না। ধারা হতবাক হয়ে তাকিয়ে রইল। শ্রাবণ এবারে শাড়ির ভাঁজ খুলে বলল, নাও দেখি, ব্লাউজের পেটিকোটটা পরে ফেলো। ফট করে শাড়িটা পরিয়ে দিই তোমাকে। ধারা এবারে হুঁশে আসলো, বলল। আমি তো শাড়ি পরতে পারি, শিখেছি। শ্রাবণ ফ্রুকুচকে বলল, হ্যাঁ হ্যাঁ, খুব শিখেছ। এ বিষয়ে বিশ্বাস করলাম না তোমাকে। তখন শেষে দেখা যাবে কুচি খুলে গিয়ে এলোমেলো করে বসে আছো। মান সম্মানের ব্যাপার আছে। চুপচাপ যা বলছি করো। আমি শাড়ি পরিয়ে দেবো। সেফটি পিনের বক্সটা কোন ড্রয়ারে? ধারা হতাশ হয়ে চেয়ে রইল। বুঝলো কোনো কিছু বলে লাভ হবে না, তাই ড্রয়ার থেকে সেফটিপিনের বক্স বের করে শ্রাবণের হাতে কয়েকটা দিল। শ্রাবণ এমনভাবে চোখ বড় করে তাকালো যেন কেউ তাকে পৃথিবীর সবচেয়ে আশ্চর্যজনক জিনিস দেখিয়েছে। ধারা বুঝলো না শ্রাবণের এমন দৃষ্টির মানে। চোখ পিটপিট করে জিজ্ঞেস করলো, কি হয়েছে? শ্রাবণ কিছুই বলো না। ফট করে পুরো সেফটিপিনের বক্সটা নিয়ে নিল ধারার হাত থেকে। বললাম, মাত্র এই কয়টা পিন মেরে শাড়ি পরবে তুমি? পাগল নাকি? উষ্টা গিয়ে বড় বহুত শখ দেখা যায়। ধারা হতবাক হওয়া গলায় বলল, এই কয়টা মানে? এই তো অনেকগুলো। এগুলো দিয়েই তো ভালো করে হবে। কিন্তু কথা বোধহয় শ্রাবণের কানেই গেল না। অগত্যা পুরো সেফটিপিনের বক্সটাই খালি করলো শ্রাবণ শেখ। শাড়ির কোনায় কোনায় ইচ্ছা মতো সেফটিপিন লাগিয়ে দিল। পুতুলের মতো ধারাকে এইদিক ওইদিক ঘুরিয়ে দেখলো শরীরের কোনো অংশ দেখা যায় কিনা। একটু ফাঁক ফোকর রাখেনি সে। ধারার মনে হলো এটা শাড়ি কম, বোরকা হয়েছে বেশি। সে কাতর নয়নে স্বামীর দিকে তাকিয়ে বলল, এত কম সেফটি পিন কেউ মারে? অনেক কম হয়ে গেছে, আরো কয়েকটা দিতে পারতেন। শ্রাবণ বোধহয় সিরিয়াস হলো। সে সত্যি সত্যি আফসোস করে মাথা নেড়ে বলল, আসলে ঠিক বলেছ, পেটের কাছে আরো দুটো দিতে হতো, কিন্তু বক্সে তো আর নেই। সব তোমার দোষ, বেয়াদব মেয়ে। এত কম সেফটি পিন কেন রেখেছো তুমি? হ্যাঁ, আর এক বক্স রাখা যেত না? তারা এবারে মনে মনে সিদ্ধান্ত নিয়েই নিল যত দ্রুত সম্ভব সেফটিপিন তৈরির ফ্যাক্টরি দেবে সে, আর শাড়ি পরাও বন্ধ করে দিবে। কারণ এমন হতে থাকলে সে শাড়িতে সেফটিপিন দিয়েছে নাকি সেফটিপিনের শাড়ি ঢুকিয়ে দিয়েছে তা বোঝা দায় হয়ে যাবে। অথচ এইদিকে যে শ্রাবণ শেখ জেলাসির চোটে এইসব করেছে তা কি কেউ বুঝলো? কণিকা আজকাল ভীষণ লজ্জা পায় সাদিককে। কখনো এতটা লাজুক লালিমায় কণিকাকে দেখেছে কিনা জানা নেই সাদিকে। তবে আজকাল অবশ্য এইভাবেও মেয়েটাকে দেখে দারুণ লাগে তার। একদম বউ মনে হয়। এই তো সকালবেলা সাদিককে চা দিয়ে কণিকা সেই যে উধাও হয়েছে, আর খোঁজ পাওয়া যাচ্ছে না। আজ আবার তাদের ঢাকা তো যাওয়ার দিন, বিকেলের বেলা বের হবে তারা। অথচ
চোখের সামনেই আসছে না মেয়েটা। শেষে বাধ্য হয়ে সাদিক নিজেই খুঁজতে বের হলো কণিকাকে। পুকুর পাড়ে গিয়ে অবশেষে বিচ্ছুটাকে খুঁজে পেল সাদিক। কণিকা পুকুর পাড়ে পা ঝুলিয়ে বসে আছে, চোখে মুখে অদ্ভুত তৃপ্তি। সাদিক পুলকিত হলো, ভালো লাগলো সহসা। নিজেও গিয়ে তপ করে বসে পড়লো মেয়েটার কাছে। কণিকা সাদিককে দেখে ভো দৌড় মারতে চাইলো, কিন্তু তার আগে শক্তপোক্ত হাতে সাদিক মূর্তি হাত টেনে ধরলো কণিকার। কাঁদো কাঁদো মুখ করে তাকালো মেয়েছে, বলল, ছেড়ে দেন। সাদিক ফিকুচকে সরু চোখ করে বলল। বউ ছাড়তে নাই, আল্লাহ পাপ দেয়। কণিকা আরো সুকুঞ্চিত হয়ে বলল, হুম, আপনি ছাড়ুন আগে। ছাড়মু না, কেন? কারণ তুমি আমার বউ। কণিকা মুখ ভাঙালো, আবারও মুছড়ামুছড়ি শুরু করলো। সাদিক তাকে হ্যাচকা টানে নিজের কাছে এনে বসিয়ে দেয়। কোমর চেপে চেড়ে নিজের পাশে ঘেঁষে বসিয়ে পড়ল। তোমার যে এতগুলা রূপ আছে তা তো জানতাম না আমি। ওই সময় আরো কয়েক মিনিট থাকলে যে কি হয়ে যাইতো। কণিকা লাজুকতার মতন গুছিয়ে গিয়ে মিনমিন করে পড়ল। মানে? সাদিক হেসে বলল, খোলাসা কইরা আর কিছু কইলাম না, লজ্জা দিতে চাইতাছি না তোমারে, কিন্তু এইটা জানে রাখো যে তোমারে আমি আর কখনোই ছাড়মু না। ছাড়ুম না মানে ছাড়মুই না। এতে তুমি আমারে বকো, মারো, কাটো, যা খুশি তাই করো। কণিকা মাথা নিচু করে হাসলো, লজ্জা পেল আবারও। একটু সময় নিয়ে বসে হলো সাদিকের পাশে। এভাবে পুকুর পাড়ে স্বামীর সাথে বসে সময় কাটাতে মোটেই মন্দ লাগছে না তার। তবে এক মুহূর্তের জন্য একটু মন খারাপ হলো কণিকার। সাদিকের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, আচ্ছা, আব্বা মা কি আমারে কোনোদিনও খুঁজবেন না? আমার ছোট ভাইরে কি আর কোনোদিনও দেখবার পারুন না? সাদিক চুপ করে রইল। এই বিষয়ে বলার মতো কিছু নেই তার। কণিকার বলার আগেই সে আবারও চেষ্টা করেছিল, চেয়েছিল কণিকাকে নিয়ে শহরে যাওয়ার আগে অন্তত দেখা করে যাবে সবার সাথে, কিন্তু সম্ভব হয়নি। সাদিক পারেনি, খোঁজ পায়নি কারো। গ্রামে তাকে ঢুকতেই দেওয়া হয়নি, এমনকি সাদিকের গায়েও হাত তোলা হয়েছে। শেষে ব্যর্থ হয়ে হাল ছেড়ে দিয়েছে সে। কণিকার কৌতূহলী চোখ জোড়া লক্ষ্য করে সাদিক কণিকার গালে হাত বুলিয়ে দিয়ে বলল, শোনো, তোমারে আমি বিয়ে করছি, তুমি এখন পুরোটাই আমার। আমি তোমার একমাত্র অভিভাবক। বিশ্বাস করো, আমি কম চেষ্টা করিনি, কিন্তু তবুও পাইনি তোমার ভাইদের। তোমার বাপ মায়েও খুঁজে পাইনি। একটু থেমে সাদিক আবারও বলল, আচ্ছা, তুমি কি আমারে ভরসা করো না? কণিকা উত্তর না দিয়ে তাকিয়ে রইল। সে তো আর বলতে পারবে না, চেঁচিয়ে মনের কথা বলতে পারবে না যে। হ্যাঁ, ভরসা করি, সবার থেকে বেশি ভরসা করি। কণিকা জবাবে শুধু হালকা করে মাথা আনলো। সাদিক এবারে কণিকার মাথা হাত বুলিয়ে বলল, ওনারা তোমারে চায় না কনা, তোমার খোঁজও নেয় না। তুমি ওদের ভুলে যাও, আমি আসি তো, দেখবা আমরাও অনেক সুন্দর একখান সংসার করব। আমি কোনো দিনও তোমারে একটু দুঃখ পাবার দিব না, অনেক ভালো রাখবো তোমারে। দেখে নিও তুমি, কষ্ট পাইও না, সব ঠিক হয়ে যাইব। কণিকা কিছুক্ষণ বিষাদ মুখে চেয়ে থেকে হুট করে নিঃশব্দে হেসে ফেলল। সাদিককে জড়িয়ে ধরল অবলীলায়। সাদিক অপ্রস্তুত ছিল, হুট করে যে তাকে এভাবে জড়িয়ে ধরবে ভাবেনি সে। কিন্তু মুহূর্তে নিজেকে সামলালেও সেও কণিকার পিঠে হাত রাখলো। কণিকা সাদিকের বুকে মাথা রেখেই বলল, কষ্ট পাইতাছেন না, আমি তো খুব ভালো আছি আপনার সাথে, অনেক ভালো আছি। আমি জানি আপনি আমারে দুঃখ দিবেন না, পারবেনই না। সাদিক প্রশান্তির শ্বাস ফেলল। ভালো লাগছে তার। বুক থেকে একটা ভার নেমে গেছে বলে মনে হলো। শেষে সেও শক্ত করে জড়িয়ে ধরল কণিকাকে। চোখ বুজে শুকিয়ে আদায় করতে ভুলল না। ব্যাগ ট্যাগ গুছিয়ে বিকেলে ঢাকা যাওয়ার প্রস্তুত করে নিল দুজনে। মুন্নিরা জিয়ানের বিয়ে সুস্থতার সাথে সম্পূর্ণ হয়েছে। তার এখন বর্তমানে যাত্রায় আছে। সাদিকের উদ্দেশ্যে রওনা দিয়েছে দুজন। হানিমুনটা সেখানেই সেরে আসবে। তারপর এদিকে শেখ বাড়ির অবস্থা একটু কাহিল। সাইমন শেখ ভীষণ অসুস্থ। সালমা বেগম তার সেবায় ব্যস্ত। ধারাও কম নয়, সেও সেবা করছে সাধ্যমতো। তবে এরই মাঝে সবার সব কিছু ঠিক থাকলেও শ্রাবণ আর ধারার মধ্যে একটুখানি ঝামেলা হয়েছে। তারা সকাল থেকে একে অপরের সাথে কথা বলছে না। এর অবশ্য একটা কারণও রয়েছে। শ্রাবণ ধারাকে ভালো করে থাকতে বলেছিল, ঠান্ডা বেশি হাওয়ায় চাদর দিয়েছিল, অথচ অবহেলার কারণে বেচারি ধারাও জ্বর বাঁধিয়ে শুয়ে আছে বিছানায়। মাঝে মাঝে এই অবস্থাতেই আবার ঘোরাঘুরিও করেছে। শ্রাবণ এই নিয়ে ভীষণ রাগান্বিত। পারলে ধারার মাথায় বাড়ি মারে শ্রাবণ শেখ।
বিকেল হতেই মেডিসিন আনে শ্রাবণ। ঘরে ঢুকে দেখে ধারা গলা অবধি কম্বল দিয়ে নিজেকে মুড়িয়ে বসে রয়েছে। দেখে মেজাজ খারাপ হলো শ্রাবণের। কতবার করে সে বলেছিল মেয়েটাকে একটু ভালো করে চলাফেরা করো, ঠান্ডা লাগিও না, অথচ শেষে কিনা ঠান্ডা লাগিয়ে বসে রয়েছে অসভ্য মেয়েটা। শ্রাবণ কথা বলল না ধারার সাথে। ঘরে ঢুকে ঠাস করে দরজাটা লাগালো শব্দ, মাথা তুলে তাকালো ধারা। শ্রাবণ কথা না বলায় তারও মনটা ভীষণ খারাপ, কিন্তু সে নিরুপায়, কিছু বলতে পারছে না ভয়ে। শ্রাবণ টেবিলের কাছে মেডিসিনটা ঠাস করে রেখে শার্টের বোতামগুলো খুলতে খুলতে দৃঢ় কণ্ঠে বলে উঠল, আমার দায়িত্ব আমি পালন করছি। কেউ মেডিসিন চাইলে নিতে পারে, কোনো জোর জবরদস্তি নেই। বলেই ঘুরে ড্রেসিং টেবিলের সামনে চলে গেল শ্রাবণ শেখ। শুকিয়ে যাওয়া মুখটা আরো একটু রক্তশূন্য হলো। ঠোঁট উল্টে তাকালো স্বামীর দিকে, মিনমিন করে জিজ্ঞেস করল, আপনি কেন এত রাগ করছেন? সরি বলেছি তো। শ্রাবণ জবাব দিল না, নিজের মতো করে শার্ট খুলে ফ্রেশ হতে চলে গেল। ধারার কান্নারত মুখ নিয়ে তাকিয়ে রইল। লক্ষ্য করলো জ্বরের মাত্রাটা আরো বেশি করে বাড়ছে, মাথা ভন ভন করে ঘুরছে, বমি বমি ভাবটাও বেশি টের পাওয়া যাচ্ছে। এইসব কি নেওয়া যায়? রীতিমতো ক্লান্ত হয়ে আবারও মাথা মুড়ে ঢাকা নিল ধারা। শ্রাবণের এমন অবহেলা আর আচরণে ভীষণ কষ্ট পেয়ে এবারে হু হু করে কান্নাই শুরু করলো। সে সব কিছু সহ্য করতে পারে, কিন্তু শ্রাবণের অবহেলা কোনোভাবেই সহ্য করতে পারে না। লোকটা কেমন নিষ্ঠুরের মতো, কথা শুনেও না শোনার ভান করে চলে গেল। মেডিসিনটা কিভাবে ঠাস করে জোর করে রেখে রাগ দেখালো, দরজাটাও কেমন যেন রেগে মেগে ঠাস করে লাগালো। লোকটা কি বুঝতে পারছে না বেচারি ধারা ভয় পাচ্ছে? খানিকক্ষণ বাদে ওয়াশরুম থেকে বের হলো শ্রাবণ, হাতে তাওয়াল দিয়ে মুছতে মুছতে এগিয়ে আর চোখে তাকালো বিছানার দিকে, চোখ সরু করে তাকে বিড়বিড় করে বলদ। বলল। এরপরে তাওয়ালটা শুকুতে দিয়ে বিছানায় কাছে এসে দাঁড়ালো। বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল বিছানায় নিজের মাঝখানে শটান হয়ে থাকা মুড়িয়ে শুয়ে থাকা ধারার দিকে। মেয়েটা যে কাছে বেশ সেটা ভালো করে টের পাওয়া গেল, কারণ কান্নার তালে শরীর কাঁপছে মেয়েটার। শ্রাবণের এক মুহূর্তের জন্য মায়া হলো, আবার রাগও হলো, কিন্তু সে এবার অত্যন্ত দয়াবান। আদরের বউটাকে অনেক বেশি ভালোবাসে সে, তাই রাগ করে থাকা তার পক্ষে সম্ভব না। আর এমনিতেই সকাল থেকে কথা বলেনি বলে বুক ব্যথা করছে। শেষে দীর্ঘশ্বাস ফেলে বিছানার উপর বসে পড়ল শ্রাবণ। সময় নিয়ে একটু একটু করে শুয়ে পড়লো ধারা পাশে। ধারা মেয়েটা এখনো বোঝেনি যে তার পাশে শুয়ে পড়ছে শ্রাবণ শেখ। কিছুক্ষণ পর শ্রাবণ গলা খাকারি দিয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠল, কান্না থামো বেয়াদব। ধারা ভ্যা ভ্যা করে কেঁদে অস্ফুটে স্বরে কান্না শুরু করছে বলে শ্রাবণের কণ্ঠটা শুনতে পেল, এবং কান্না থামিয়ে একটু একটু করে মুখের উপর থেকে কম্বলটা সরিয়ে আর চোখে তাকালো শ্রাবণের দিকে। শ্রাবণও তাকালো ধারার দিকে। মেয়েটার চোখ ভর্তি পানির ফোয়ারা দেখে মায় উপচে পড়লো তার। ধারার চোখে তাকে কাতর গলায় পড়ল, দুর্বলতা আঘাত করো না মেয়ে, প্রিয়তমার চোখের পানি সহ্য হয় না আমার সামনে চোখের পানি বিসর্জন দেয়া বারণ। ধারা ঠোঁট উল্টে এভাবে অভিমানী নয়নে তাকিয়ে মিনমিন করে বলল, আপনি আমার সাথে সকাল থেকে কথা বলছেন না। সরি বলেছি তো আমি, তবুও রাগ দেখাচ্ছেন। এমনিতে মাথা ব্যথা করছে, জ্বরে মাথা ঘুরছে আমার, তার উপর আবার আপনার রাগ দেখে আমার এখন ইচ্ছে করছে চলে যাই কোথাও। চোখ সরু করলো শ্রাবণ। গম্ভীর ভাবটা বজায় রেখে জিজ্ঞেস করল, কোথায় যাবে? যেখানে খুশি সেখানে। আপনার সাথে থাকবো না আমি, চলে গেলে তো খুশি হবেন আপনি। শ্রাবণ ফ্রুকুচকে তাকালো। ধারা হাত উঠিয়ে সদ্য আসা চোখের পানি মুছে নাক টেনে আবারও চোখ মুখ কুচকে কান্নারত স্বরে বললাম, আপনি ভীষণ খারাপ, আমি চলে যাব, থাকবো না আমি আপনার সাথে, থাকবো না একটু। শ্রাবণ ফ্রু উঁচিয়ে বলল। আচ্ছা তাই? ধারা পুরো দমে মাথা নেড়ে বলল। হ্যাঁ অবশ্যই। শ্রাবণ সিলিং ফ্যানের দিকে তাকে ছোঁচ কামড়ে হাসলো। মনে মনে ভেবে নিল কিছু একটা বিড়বিড় করে বলল, শাস্তি মৌকুফ। বোকা মেয়েটা কেঁদে কেঁদে মন গলিয়ে নিল। দীর্ঘশ্বাস ফেল শ্রাবণ। আবারও ধারার দিকে তাকালো। গম্ভীর মুখ করেই দুহাত বাড়িয়ে বলল, বুকে আসো। ধারা যে অত্যন্ত রেগে গিয়েছিল সেটা তারই মনে থাকলো না। বুকে আসো শোনা মাত্র বিড়াল ছানার মতো কোনো কথাবার্তা ছাড়াই সুরসুর করে শ্রাবণের বুকের কাছে চলে আসলো। শক্ত করে জড়িয়ে ধরলো শ্রাবণকে। বুকে মাথা রেখে আবারও কান্না করতে শুরু করলো। শ্রাবণ ঠোঁট কামড়ে হাসলো। এটাই হচ্ছে ম্যাজিক। যেই মেয়েটা একটু আগে চলে যাব, থাকবো না এইসব বলে বকবক করছিল, সেই মেয়েটাই দুটো মাত্র শব্দে এক বলাতেই কাছে চলে আসলো। আর শ্রাবণ জানতেও এমনটাই হবে। সেও আর রাগ করে থাকলো না, জড়িয়ে ধরলো বিড়াল ছানার মতন।
বউটাকে কপালে সময় নিয়ে চুমুখে জিজ্ঞেস করলো। খুব বেশি কষ্ট হচ্ছে? ধারা আবারও জোরে জোরে মাথা নেড়ে বলল, অনেক কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে। আপনি কপালে আরেকটা আদর দিন, তাহলে কষ্টটা একটু কমতে পারে। দেখুন আমার কপাল গরম হয়ে গিয়েছে। শ্রাবণ হেসে ধারার কপালে হাত রেখে দেখলো আসলে কপাল গরম হয়ে গিয়েছে, আগুনের তাপে পুড়ে যাচ্ছে। সেই কপালেই আদর করে চুমুখে অসহায় নয়নে চোখ মেলে তাকালো শ্রাবণ, কাতর কঞ্চে বলল, কেন যে তুমি আমার কথা শোনো না? জ্বর বাদে এখন কার কষ্ট হচ্ছে? ধারা মলিন হেসে শ্রাবণের বুকে মুখ লুকালো। সে তো জানেই যে কার কষ্ট হচ্ছে। অবশ্য ধারার থেকেও শ্রাবণ শেখের বেশি কষ্ট হচ্ছে, কিন্তু ধারার আর কোনো কষ্ট নেই। উল্টো উষ্ণ বুকে মাথা রেখে সে ঘুমের আবার টের পেল। বড় করে শ্বাস নিয়ে আরামে চোখ বুজে ফেলল। দু হাতে চেপে তোলো শ্রাবণের শার্ট। 10 মিনিটের মধ্যেই তলিয়ে গেল ঘুমের রাজ্যে। পৃথিবীর সব কিছুরই সহ্য সীমা রয়েছে। সুখের সীমা যেমন বাধাহীন হলেও অনেক সময় সুখকর হয় না, তেমনি বিরহের সীমা বাধাহীন হলে তো কোনো কথাই নেই, তা হয় সবচেয়ে বেশি অসহনীয়। ইকরা তাই আর নিজের কষ্ট বাড়াতে চাইল না। দেশে পা রাখার আগে ভেবেছিল এখানেই পার্মানেন্টলি থেকে যাবে, প্রিয় মানুষটার সাথে সংসার করে জীবন কাটিয়ে দেবে অনায়াসে। কিন্তু সবসময় তো আর মানুষের চাওয়া পাওয়া পূর্ণ হয় না, আধুরা থেকে যায় অধিকাংশ ক্ষেত্রে। কারণ প্রকৃতির খেলা অত্যন্ত ভয়ানক, অত্যন্ত কষ্টকর, যা অদ্ভুত হলেও বাস্তব। তা ইকরাও আর দেশে থেকে মরীচিকার পেছনে ছুটে সময় নষ্ট করতে চাইল না। বিকেলে বেরিয়ে পড়লো শেখ বাড়ি থেকে, রওনা দিল আবারও আগের সেই উদ্দেশ্যে। রিক্ত মন, অতৃপ্ত হৃদয় নিয়ে ফিরে গেল হতাশ হয়ে। তবে তাই বলে যে সে খারাপ থাকবে এমন চা নয়। নিজের মতো করে নতুন করে জীবন গুছিয়ে নেবে বলেও সিদ্ধান্ত নিয়েছে সে। হাসি মুখে শ্রাবণের কাছ থেকে বিদায় নিয়েছে, দোয়া চেয়েছে সামিউল শেখের কাছে। সামিউল শেখ এবং সালমা বেগম দুজনে একে অপরের দিকে তাকিয়ে হতাশে দীর্ঘশ্বাস ফেলেছিলেন, কারণ তারাও নিরুপায়। সন্ধ্যার পর সামিউল শেখ ঘরে গিয়ে ঘাপটি মেরে বসে রইলেন। এদিকে সালমা বেগম রান্নাঘরে স্যুপ বানাতে ব্যস্ত। একটু আগে খবর পেয়েছেন যে ধারা অসুস্থ, তাই আর ডাকেও নেই। এদিকে শ্রাবণ পড়েছে অত্যন্ত দুশ্চিন্তায়। সূর্য ডোবার পরে এই হেমন্তের শেষকালে এমন সিজনাল জ্বর হওয়া স্বাভাবিক, ঠান্ডা অনুভব করাও স্বাভাবিক, কিন্তু ধারার জ্বর মোটেও ভালো লাগলো না শ্রাবণের। সে ভীষণ সতর্ক এসব নিয়ে, তাই ভাবলো ডক্টরকে ডেকে নিবে। যা শুনে সালমা বেগম যেন আকাশ থেকে পড়লেন, হতবাক হয়ে বলেন, তুই কি মেয়েটাকে আরো অসুস্থ বানাতে চাইছিস? ওসব ডক্টরের দরকার নেই। আমি আদা লেবু দিয়ে কড়া লিগারের 1 কাপ চা বানিয়ে দিব ওকে। গরম গরম স্যুপ করেছি, সেসব খাবে। রাতেই সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। আজকের রাতটা দেখতে দে, পরে না হয় ডক্টর দেখাস। কিন্তু শ্রাবণ শেখ অত্যন্ত অবাধ্য হলো এই বিষয়ে। কথা না শুনে জেদ করে কল করলো ডক্টরের নম্বরে। সাবরিনা চৌধুরী মহিলা ডক্টর, তিনি শেখ বাড়ির পারিবারিক ডক্টরও বলা যায়। যখন তখন যে কোনো সমস্যাতেই তারা ডক্টর সাবরিনার কাছে কমফোর্ট পায়। এছাড়াও সালমা বেগমের কলেজ লাইফের বান্ধবী তিনি। সালমা বেগম আর বিরক্তি করলেন না, ছেলের জেদের কাছে বরাবরই হেরে গিয়েছেন তিনি। বড় দীর্ঘশ্বাস ফেলে রান্নাঘরে চলে গেলেন। স্যুপ করা শেষ হয়েছে, তাই বাটিতে ঢালতে ঢালতে জিজ্ঞেস করলেন, ধারা কি শুয়ে আছে? শ্রাবণ বলল। না, ঘুমিয়েছে। সালমা বেগম যেন আঁতকে উঠলেন। তিনি তড়িঘড়ি করে ট্রেতে স্যুপ আর পানি নিয়ে শ্রাবণের ঘরে যেতে যেতে বলে উঠলেন, তুই সাবরিনাকে ডাক তাহলে, আমি ধারাকে স্যুপটা খাইয়ে দিয়ে আসি। এটা খেলে ভালো লাগবে। খালি পেটে কেউ ঘুমায় নাকি, তাও আবার অসুস্থ? শ্রাবণ মাথা নেড়ে নীরবে সম্মতি দিল, সাথে ডক্টর সাবরিনাকেও খবর দিল। ভদ্রমহিলা জানালেন তিনি 10 মিনিটের মধ্যে শেখ বাড়িতে এসে পৌঁছাবেন। সালমা বেগম ঘরে এসে ধারাকে আলতো করে ঝাঁকিয়ে ডাকতে শুরু করলো, বৌমা, মা ধারা, ওঠো দেখি মা, আগে স্যুপটা খেয়ে নাও দেখি, ওঠো। ধারার ঘুম হালকা, এক ডাকেই তরকের উঠে পড়ার কথা তার, কিন্তু এখনও তার কোনো সারা শব্দ না পেয়ে চিন্তিত হলেন সালমা বেগম। তিনি এবারে ধারার মাথায় হাত বুলিয়ে আরেকটু জোরে ডাকতে শুরু করলো। প্রায় 5 মিনিটের মাথায় চোখ জোড়া খুলে ধারা পিটপিট করে তাকায় আশেপাশে। সালমা বেগমকে দেখে জিজ্ঞেস করে, কি হয়েছে মা? সালমা বেগম হাতে থাকা ট্রেটা ধারার সামনে তুলে ধরে বলে উঠছে,
তোমার জন্য স্যুপ বানিয়েছি, গরম গরম স্যুপটা খেয়ে নিয়ে তারপর বিশ্রাম নাও, দেখো ভালো লাগবে। এতক্ষণ ধারা ঠিকই ছিল, এমনকি ঘুম থেকে উঠে অর্থাৎ চোখ খোলার পর সালমা বেগমকে দেখেও অত আতকে ওঠেনি, কিন্তু তার মুখের সামনে স্যুপের বাটিটা রাখা মাত্রই কেমন যেন পেট গুলিয়ে উঠল ধারার। মাংসের গন্ধ রীতিমতো পেটের ভেতর গোলমাল লেগে গেল। মাথা ঘুরে উঠল, সে বুঝতে পারলো বমি হতে পারে কিছু বুঝে ওঠার আগেই। সাথে সাথে মুখ চেপে ধরে দৌড় দিল ওয়াশরুমের দিকে। সালমা বেগম কিছুক্ষণ হাঁ হয়ে তাকিয়ে রইলেন, বুঝতে পারলেন না কি হয়েছে। এরই মধ্যে তারা দ্রুত দরজা খুলে বেসিনে হেলে পড়ল, বমি করে ফেললো গড় গড় করে। যদিও পেটে তেমন কিছুই ছিল না তার, কিন্তু যা ছিল সব বের করে দিয়ে একদম পেট ফাঁকা করে ফেলেছে। অনেকটাই কষ্ট হলো ধারার, মুখ দেখে বোঝা যাচ্ছিল তার বাজে অবস্থাটা। ওয়াশরুমে দরজা হাঁ করে খোলা থাকায় সালমা বেগম পুরো দৃশ্যটা দেখতে পেলেন। কিছুক্ষণ সময় নিয়ে ফ্রিকুজকে বোঝার চেষ্টা করেন বিষয়টা। এরপরে সন্ধিহান চোখে তাকিয়ে এগিয়ে গেলেন ওয়াশরুমের দিকে। বেসিনের কাছে সে ধারার কাঁধে হাত রেখে বললেন, তুমি ঠিক আছো? ধারা মাথা নেড়ে নিজেকে ধাতস্থ করে দ্রুত মুখ হাত ধুয়ে ফেললো। ফ্রেশ হয়ে হাত মুখ মুছতে থাকলো টাওয়াল দিয়ে। সালমা বেগম ঠোঁট কামড়ে হুট করে জিজ্ঞেস করলেন, তোমার কি খাবারের গন্ধ বমি পাচ্ছে ধারা? নাক মুখ কুচকালো ধারা ঝোঁক গেলে বিরক্তির ভাব নিয়ে বলল, হ্যাঁ মা, কি যে হয়েছে আমার, রুচির কোনো সমস্যা হতে পারে, কিন্তু মাংসের গন্ধে আরো কষ্ট হচ্ছে, বারবার পেট গুলিয়ে যাচ্ছে আমার। সালমা বেগম ঠোঁট ভিজিয়ে কিছু একটা ভেবে তৈরি করে জিজ্ঞেস করলেন। কবে থেকে হচ্ছে এমন? ধারা একটু ভেবে বলল, গত পরশু থেকে। সালমা বেগম আরো কিছু জিজ্ঞেস করতে চাইলেন, কিন্তু তার আগেই শ্রাবণ দরজায় নক করে ডেকে উঠল। মা, সাবরিনা আন্টি চলে এসছে। ধারা ভিকুজকে জিজ্ঞেস করলো সালমা বেগমকে। সাবরিনা আন্টিকে? সালমা বেগম হেসে বললেন, ডক্টর আমার বান্ধবী তোমার চেক আপ করতে এসেছে, ঘরে চলো দেখি কি বলে। বলে ধারাকে নিয়ে ঘরে আসলেন তিনি, বসিয়ে দিলেন বিছানাতে। ধারা যন্ত্রের মতো বসে পড়ল। সামান্য জ্বরের জন্য ডাক্তার কে ডাকে ভাই ভেবেই পেল না, যদিও তাকে ইঞ্জেকশন দেয়। ইঞ্জেকশনের কথা মনে পড়তেই ভয় তটস্থ হয়ে গুটিয়ে গেল ধারা। অসহায় নেত্রে তাকালো শ্রাবণের দিকে, মিনমিন করে পড়ল, আমি কিন্তু ইঞ্জেকশন দিতে দেব না। বিধিবাম। আবারও শ্রাবণের কাছে রাম ধমক খেলো বেচারি ধারা। অজ্ঞতা তাকে চুপচাপ ভদ্র মেয়ের মতো বসে থাকতে হলো। সেও বসে হলো চুপচাপ। ডক্টর সাবরিনা এসে শ্রাবণ ও সালমা বেগমকে শান্ত হতে বলে ভদ্র হাসি দিলেন। বয়স 40-এর কোঠায়, কিন্তু অভিজ্ঞতার ছাপ তার মুখে চোখে স্পষ্ট। ব্যাগ খুলে একের পর এক যন্ত্রপাতি বের করতে করতে হালকা গলায় বললেন, জ্বর কতদিন? সালমা বেগম উত্তর দিলেন, আজ সকাল থেকে, কিন্তু দুপুরের পর থেকে শরীর গরম আর দুর্বল লাগছে। একটু আগে স্যুপ দিতে গিয়েছিলাম, গন্ধে বমি করে দিল। শ্রাবণ দীর্ঘশ্বাস ফেলে তাকালো ধারার দিকে। ডক্টর সাবরিনা চৌধুরী হালকা ফ্রি কুচকালেন, কাগজে কিছু নোট নিতে নিতে ধারার দিকে তাকিয়ে বললেন, তুমি একটু হাত বাড়াও তো। ধারা ভয়ে ভয়ে হাত বাড়ালো। তার হাতের শিরা চেপে ধরতেই ধারার শরীর কেঁপে উঠল সামান্য। সাবরিনা চোখ বন্ধ করে কিছু একটা ফিল করলেন। এরপর ধারার মুখ দেখে মাথা নেড়ে হালকা হাসলেন। মাইল্ড ফিভার, ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু অন্য কিছুর কারণও থাকতে পারে। তিনি এরপর স্টেথোস্কোপ লাগালেন ধারার বুকে, কয়েক সেকেন্ড শুনলেন, তারপর বললেন, শরীরে পানি কম, নর্মাল প্রেশার, কিন্তু মুখ ফ্যাকাশে। তোমার কি শরীর দুর্বল লাগে? ধারা মাথা নাড়ানো ধীরে। শ্রাবণের ইচ্ছে করলো গিয়ে ছাস করে মেয়েটাকে একটা থাপ্পড় মারতে। যেভাবে অবাধ্যের মতো না খেয়ে ঘোরাঘুরি করে, তাতে শরীর তো পানি কম হবেই, দুর্বলতা তো লাগবেই। ধারা মিনমিন করে বলল, না, আমি অনেক ভালো ছিলাম। গত পরশু থেকে সকালে ঘুম থেকে উঠে কোনো কাজ করতে গেলে মাথা ঘোরে। সাবরিনা এবার কলম থামালেন, খানিকটা সময় নিলেন চিন্তায় ডুবে। তারপর মৃদু কণ্ঠে জিজ্ঞেস করেন, তুমি কি ক্লান্ত লাগলে গন্ধে বমি পাচ্ছ, যেমন চা, মাংস কিংবা পারফিউম? ধারা বিস্ময় তাকালো, ঠিক তাই তো। হ্যাঁ, একদম তাই। বিশেষ করে মাংসের গন্ধে সহ্যই হয় না আমার। সালমা বেগম পাশ থেকে উৎকণ্ঠিত গলায় বললেন, সাবরিনা এটা কি জ্বরের লক্ষণ? ডেঙ্গু হলো নাকি আবার? সাবরিনা মৃদু হাসলেন, গলার স্বর নামালেন কিছুটা, সাবধানী ভঙ্গিতে বললেন, না না, ওসব কিছু না, স্বাভাবিক জ্বর। তবে এটা শুধু জ্বরও না, আমি একটু প্রেসক্রিপশন লিখে দিচ্ছি, আর একটা ছোট টেস্ট করতে হবে কাল সকালে।
তাহলেই নিশ্চিত হওয়া যাবে বিষয়টায়। শ্রাবণ ফ্রিকুজকে জিজ্ঞেস করলো। মানে? ডক্টর সাবরিনা এবারে সবকিছু গুছিয়ে উঠে দাঁড়ালেন। শ্রাবণের কাঁধে হাত রেখে সন্ধিয়ান দৃষ্টিতে তাকিয়ে বললেন, গুড লাক বয়, একদম বড় হয়ে গেছো, আরো বড় হও, দোয়া থাকবে। সালমা বেগম একটু বুঝলেও নিশ্চিত হতে পারলেন না। শ্রাবণ অবুঝের মতো তাকিয়ে থাকলো, এখানে হচ্ছেটা কি? সালমা বেগম জিজ্ঞেস করলেন, কিসের টেস্ট করতে বললে সাবরিনা? ধারা অবাক হয়ে তাকালো ভদ্রমহিলার দিকে, জিজ্ঞেস করলো। হ্যাঁ, কি টেস্ট? সাবরিনা চুপচাপ তাকালেন ধারার চোখের দিকে, তারপর আলতো গলায় বললেন, তোমার শাশুড়ি জানে কিসের টেস্ট? আমি আজ বরং যাই, মিষ্টি খেতে কাল আসবো আবার। শ্রাবণ এইবারে বাধ্য হলো জোর করতে। সাবরিনা চৌধুরীকে আটকে বলল। কিসের মিষ্টি? আগে বলুন না, ওর কি হয়েছে? সাবরিনা চৌধুরী হেসে বলেন, আরে বাবা, কুল এক ম্যান, এত তারা কিসের? ধারাও কিছু একটা বলতেই চাইল, কিন্তু বলার আগে ডক্টর নিজেই সালমা বেগমকে উদ্দেশ্য করে মিষ্টি হেসে বললেন, কংগ্রেচুলেশনস, দাদি হতে চলেছ, অবশেষে নাতি নাতনিদের মুখ দেখতে পারবে। বিস্ফোরণ ঘটে গেল ঘরটায়। ধারা নিঃশ্বাস প্রায় আটকে গেল। ওর চোখ দুটো মুহূর্তে বড় হয়ে গেল, গায়ের রং যেন আরো ফ্যাকাশে, গলার শুকনো ঠোঁট কাঁপছে। কোনো মতে হা করে তাকলো শ্রাবণের দিকে। বরফের মতো স্থির, কিন্তু ভেতরে ঢেউ আশ্রে পড়ার মতো অনুভূতি নিয়ে অনড় হয়ে দাঁড়িয়ে রইল শ্রাবণ। চোখ বড় করে তাকালো ধারার দিকে। ও অবাক হয়ে দাঁড়িয়ে আছে, চোখ ধাঁধিয়ে গেছে। হৃৎপিণ্ড যেন একবার থেমে আবারও চলতে শুরু করলো। ধারা সত্যি সত্যি শ্রাবণ শিখ বাবা হতে চলেছে? সত্যি? কথাটা ভেবে গলায় আটকে গেল, কিন্তু দৃষ্টি নরম হয়ে ধারার দিকে ছুঁচে গেল। সব মিলিয়ে শ্রাবণের চেহারা বিস্ময়, আনন্দ, ভয়, বিশ্বাস, অবিশ্বাস আর দম বন্ধ করা আবেগের ঝড় জেগে উঠল, যেন পৃথিবীটা হঠাৎ অনেক বেশি মূল্যবান হয়ে গেছে। শ্রাবণ ধারা দুজনেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। ও একমাত্র খুশিতে প্রায় চেঁচিয়ে উঠলেন সালমা বেগম। তিনি একমাত্র ব্যক্তি যার মুখে নিখাত আনন্দের বিস্ফোরণ ঘটল। মুহূর্তটা বোঝার আগেই উনি দু হাতে মুখ চেপে ধরে জোরে বললেন, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। হায় আল্লাহ, অবশেষে আমি দাদি হব। আল্লাহ, অনেক অনেক শুক্রিয়া। চোখে পানি চলে এসেছে ভদ্রমহিলার। চোখে মুখে এমন আনন্দ দেখে যে কেউ খুশিতে হাসবে। তিনি দ্রুত গিয়ে ধারার মাথায় হাত রাখলেন। হাঁটু একটু কেঁপে উঠল। মিশ্র অনুভূতির চাপে তার গলা ভারী, তবু তিনি চোখে পানি আটকে রেখে ধারার কপালে চুমু খেলেন। ধারা অনুভূতি শূন্য নয়নে শুধু তাকিয়ে রইল। সে এখনো বিশ্বাস করতে পারছে না যে কি থেকে কি হয়ে যাচ্ছে। স্তব্ধ ধারার কপালে হাত বুলিয়ে সালমা বেগম হেসে বললেন, তোকে যে কিভাবে আমি আদর করব রে মা। আমার তো মন চাইছে তোকে নিয়ে এখন আনন্দে মেতে উঠতে। আল্লাহ, আমি খুব খুশি হয়েছি। বলেই ডক্টর সাবরিনার কাছ থেকে সালমা বেগম বললেন, কত মাস চলে বলতে পারবি? সাবরিনা কিছুক্ষণ ভেবে বললেন, এভাবে টেস্ট না করে তো বলা সম্ভব নয়, কিন্তু বেশি দিন হয়নি, তবে সাবধানে থাকতে হবে এখন থেকে। আমি আসলে এখনো নিশ্চিত করে কিছু বলতে পারছি না। কাল হসপিটালে এসে আর একবার চেক আপ আর টেস্ট করে যা করা, এরপর সব সাজেশন দিয়ে দেব। বাট প্রাথমিকভাবে এটা শিওর যে ধারা শেখ মা হতে চলেছে। শ্রাবণ নিঃশ্বাস ফেলতেই ভুলে গেছে। কথাগুলো তার কানে যাচ্ছে আর হাত পা অসাড় হয়ে যাচ্ছে। সালমা বেগম চোখে জল মুছলেন। এরপর সাবরিনাকে এখনই মিষ্টি খাওয়ানোর উদ্দেশ্যে নিচে চলে গেলেন। ঘরে শুধু শ্রাবণ আর ধারা হতবাক হয়ে যাওয়া মুখ নিয়ে বিস্ময় ভরা নয়নে একে অপরের দিকে তাকিয়ে রইল। সবচেয়ে বেশি চমকটা পেয়েছে শ্রাবণ। তার মাথা এখনো কাজ করছে না, কি করা উচিত তাও বুঝতে পারছে না। শুধু উপলব্ধি করতে পারছে সে বাবা হবে, সে বাবা হতে যাচ্ছে। এইটা ভেবে পুরো শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে তার। তার অংশ, তার অস্তিত্ব এখন ধারার গর্ভে। ধারার কোল আলো করতে শেখ বাড়ির পূর্ণতা দিয়ে তাদের শূন্য সন্তান পৃথিবীতে আসছে। হাওয়ায় ভাসছে ধারা, রীতিমতো মাথা কাজ করছে না মেয়েটার। চোখে অন্ধকার দেখতে শুরু করেছে তখন থেকেই নিজেকে, কিন্তু কোনো মতে সামলে সে বারান্দায় গিয়ে দাঁড়িয়েছে। চোখ পিটপিট করে তাকিয়ে ব্যস্ত শহর দেখছে আর মনে দুহাত কষলে কষলে অস্থিরতা দোলা চলে। দীর্ঘশ্বাস ফেলো ধারা, চোখ ভিজিয়ে বিষয়টা আবার বোঝার চেষ্টা করে। ডক্টর সাবরিনাকে বিদায় জানিয়ে সালমা বেগম
বোরকা পরে রওনা দিলেন তার বোনের বাসায়। ধারা দেখাশোনার জন্য লোক রাখবেন তিনি, সেই সবেরই আলোচনা বেরিয়ে পড়লেন। রাতে বের হতে মানা করলো শ্রাবণ, কিন্তু শোনেনি সালমা বেগম। অনায়াসে বেরিয়ে পড়েছেন এবং যাওয়ার আগে শ্রাবণকে সাবধান করে সতর্কবাণী ছুরি দিয়ে বলেছেন, ধারার খেয়াল রাখিস, যা রাতে খাইয়ে দিবি খাবারটা, না খেয়ে যেন না থাকে। কিন্তু শ্রাবণ নিজে এখনো স্বাভাবিক হতে পারেনি। সে চিন্তিত, ভীষণ রকম চিন্তিত। সেই সময় খবরটা শোনা মাসও তার হৃদয়ে একটা প্রশান্তির হাওয়া বয়ে গেলেও মাথার মধ্যে তৎক্ষণাৎ এসেছে এক অজানা দুশ্চিন্তা। আনন্দের শীতল হাওয়াটা অনুভব করার সাথে সাথে উপলব্ধি করতে পেরেছে আধারের এক টুকরো কালো ছায়া মনের মধ্যে খচখচ করা শুরু করেছে ইতিমধ্যে। সালমা বেগম বাড়ি থেকে চলে যাওয়া মাত্রই শ্রাবণ দরজা লাগিয়ে কিছুক্ষণ ড্রয়িং রুমে ঠিক মাঝখানে থম মেরে দাঁড়িয়ে থাকলো। হাত পা অসাড় হয়ে গিয়েছে তার। এত ঠান্ডার মধ্যে রীতিমতো ঘামতে শুরু করেছে লোকটা। এতটুকুতে যেন অস্থির হয়ে কেমন যেন অগোছালো হয়ে গেল। শ্রাবণ শেখের এমন অস্থিরতা মোটেও অস্বাভাবিক নয়, আবার স্বাভাবিকও বলে নেওয়া যাচ্ছে না। সে কিছুক্ষণ চুপচাপ থেকে দীর্ঘশ্বাস ফেললো। সিঁড়ি ভেঙে উঠে গেল উপরে। ধারা বারান্দার রেলিংয়ের পাশে দাঁড়িয়ে হেলান দিয়ে বাইরে তাকিয়ে ভাবছিল। সেও শ্রাবণের মতো চিন্তিত, কিন্তু হতে পারে দুজনের চিন্তার কারণ ভিন্ন। শ্রাবণ ঘরে এসে দরজা লাগালো। বিছানায় ধারাকে না দেখে ফ্রিকুচকে তাকালো। আশেপাশে তাকিয়ে কিছুক্ষণ খুঁজলো, এরপর বারান্দায় এগিয়ে গেল। ধারাকে দেখে কয়েক মুহূর্তর জন্য স্থির হলো। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ধারাকে দেখলো। কেমন যেন হুট করে সবকিছু হয়ে গেল। ধারার চুলগুলো বড্ড এলোমেলো হয়ে ছড়িয়ে আছে পিছে। পরনে থাকা পোশাকটাও অগোছালো লাগছে। কোনো মতে রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে মেয়েটা। শ্রাবণ কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে অনাকাঙ্ক্ষিতভাবে হয়ে যাওয়া তার ভালোবাসার বউটাকে দেখলো। উপলব্ধি করতে পারলো সময় খুব তাড়াতাড়ি বয়ে গিয়েছে। মনে হচ্ছে এই তো কয়েকদিন আগে সে বাসর ঘরে ঢুকে একটা বাচ্চা মেয়েকে দেখে রাগারাগি করেছিল। বেশি দিন তো হয়নি মেয়েটার সাথে সম্পর্ক ঠিক হওয়ার। তবে কেন এত তাড়াতাড়ি এত দূর চলে আসলো তারা? সময় কি তাড়াতাড়ি চলে যাচ্ছে, নাকি তারা এতটাই সুখী ছিল যে সময়ের দীর্ঘতা টের পায়নি কেউই? সুখ ক্ষণস্থায়ী, সকলেই জানে তা, কিন্তু যেই সুখে জীবন গুছিয়ে ওঠে সেই সুখ দীর্ঘস্থায়ী নয়। কেনই বা দুঃখকে আসতেই হবে? শ্রাবণ দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে গিয়ে ধারাকে পেছন থেকে জড়িয়ে ধরলো। চমকে উঠলো ধারা, আতকে উঠে কিছুটা নড়েচড়ে উঠলো সে জানে জড়িয়ে ধরা লোকটা শ্রাবণ ছাড়া কেউ হতেই পারে না, কিন্তু হুট করে হওয়াতে একটুখানি আতকে উঠেছে যা লক্ষ্য করেছে শ্রাবণ। সে এবারে ধারার গালে সময় নিয়ে ঠোঁট চেপে ধরে রাখলো। চুমু খেয়ে জিজ্ঞেস করলো আলতো স্বরে, কি হচ্ছে বুঝেন? ধারা জোরপূর্বক হাসলো বোধহয়, ছোট কামড়ে বলল, কিছু না। আরও কিছুক্ষণ নীরবতার পর ধারা নিজের থেকেই এবারে অধৈর্য হয়ে মিনমিন করে চোখ মুখ কুচকে জিজ্ঞেস করলাম, আচ্ছা কিভাবে কি হয়ে গেল? শ্রাবণের মাথায় দুষ্টুমির ভূত ছাপলো। ছোট কামড়ে দুষ্টু হেসে সে ধারাকে আরো কাছে টেনে নিয়ে বলে উঠল, কি হয়েছে তা তো পরেই দেখা যাবে, আর কিভাবে হলো এটা ব্যাখ্যা করতে হলে তোমায় এখন আমার সাথে রুমে যেতে হবে। ধারা ঠোঁট উল্টে অসহায় নেচড়ে চেয়ে থাকলো। শ্রাবণ এই দৃষ্টি দেখে হাসি আটকে রাখতে পারলো না। ফিক করে হেসে ফেলে আবার চুমু খেলো ধারার গালে। আদর করে চেনি দিয়ে আরেকটু আদুরে গলায় জিজ্ঞেস করলাম, তুমি আমি বলো তো ব্যাপারটা কি হলো? আমি তো তোমায় মেডিসিন দিয়েছিলাম, পিলগুলো নাওনি তুমি? ধারা ঠোঁট কামড়ে এলোমেলো দৃষ্টি ফেলল। পিলের ব্যাপারটা সে কিছুই বলবে না, ইচ্ছে করে খায়নি সে ওইসব। শ্রাবণকে বলেছিল এই বিষয়ে শ্রাবণ বারণ করেছিল, কিন্তু ধারা নিজেই জেদ করে আর খায়নি, তাই আমতা আমতা করে বলল। আপনি খুশি হননি? শ্রাবণের মুখে বিষাদের আধার ঢেকে গেল, কালো ছায়া টের পাওয়া গেল। হুট করে শুকনো ঢোক গেল শ্রাবণ। দীর্ঘশ্বাস ফেলে ধারাকে নিজের দিকে ঘুরিয়ে গালে দু হাত রেখে মেয়েটার কপালে চুমু খেয়ে চোখে চোখ রেখে বলতে শুরু করলাম, তুমি কে বলেছো আমি খুশি হইনি? খুশি হব না কেন? আমি তো ভীষণ খুশি। এর চেয়ে বড় খুশির খবর আমার জীবনে আসতে পারে বলো? বাবা হওয়ার আনন্দ যে কতটা সুখের তা আমি কিভাবে বলবো তোমায়। তুমি আমার বউ, তুমি আমার ধারা, তুমি মা হতে চলেছ। এটা তো আমার জীবনটা বদলে দেওয়ার মতো খবর। খুশি হব না কেন? ধারা নরম চোখে তাকালো। লোকটার চোখে মুখ দেখে মনে হচ্ছে না যে বলার মতো তেমন খুশি। শ্রাবণও বুঝতে পারছে যে ধারা ভয় পাচ্ছে, তাই সে আলতো করে ধারার গালটা হাতে তালতে রেখে চাপা স্বরে পড়ল, ধারা শোনো,
আমার খুশির মতো একটা ভয়ও আছে। হ্যাঁ, আমি খুশি, কিন্তু সাথে আতঙ্কিত। তোমার জন্য, তোমার শরীরের জন্য। তোমার বয়স তো কম ধারা, তুমি বুঝতে পারছো না যে এসবে কতটা কষ্ট হয়। আমি ভয় পাচ্ছি তোমার জন্য। এত কিছু সামলাতে গিয়ে তুমি কষ্ট পাবে, ব্যথা পাবে। তোমার শরীর যদি না পারে, তুমি যদি সামলাতে না পারো, ভীষণ কষ্ট হবে ধারা। আমি কিন্তু তোমার কষ্ট দেখতে পারবো না। আমি চাই না যে এসবে তোমার কিছু হয়ে যাক। দেখো, আমি তোমায় বলেছিলাম যে এই বাচ্চা কাচ্চা অনেক পরে নেব, এমনকি কখনো কল্পনা করিনি বাচ্চার কথা। তুমি তো কখনো এ বিষয়ে বলিও নি। তবুও তুমি এমন একটা কাজ কেন করলে বলো তো? পিলটা নেওয়া তো উচিত ছিল, বলো। শ্রাবণের চোখে সত্যিকারের দুশ্চিন্তার ঝিলিক স্পষ্ট। সে ধারা দুহাত চেপে ধরে শক্ত করে গালে হাত বুলিয়ে চোখে চোখ রেখে বলল, এই জন্য চিন্তা করছি। খুশি নই বলে নয়। তুমি এমন ভেবো না যে আমি খুশি না। আমি তো আকাশের উপর উঠে গেছি আনন্দে। শুধু তোমার শরীর নিয়ে দুশ্চিন্তা থামাতে পারছি না। তুমি পারবে তো ধারা? শেষে গিয়ে হাল ছেড়ে দেবে না তো? ধারা সন্ধ্যা দৃষ্টিতে তাকালো। লোকটা কি তাকে দুর্বল মনে করেছে? ধারার রাগান্বিত দৃষ্টি দেখে শ্রাবণ মৃদু হাসল। সেই পরিচিত ধারার মন গলিয়ে দেওয়া নরম হাসি, কিন্তু কিছু একটা ভেবে খুব অস্বস্তি নিয়ে শ্রাবণ আমতা আমতা করে বললাম, দেখো, তুমি যদি চাও তো একটা কাজ করতে পারি। আল্লাহ ছেলে পরেও তো আবার। কথা শেষ করার আগে শ্রাবণের মুখ চেপে ধরল ধারা। পা উঁচু করে শ্রাবণের উচ্চতার সমান হওয়ার চেষ্টা করলো যেন। এক হাতে শ্রাবণের ঠোঁট চেপে আরেক হাত দিয়ে বুকে ভর দিল। চোখ বড় বড় করে তাকিয়ে শক্ত কণ্ঠে বলে উঠল, চুপ করুন, একদম থেমে যান। আমি এই ভয়টাই এতক্ষণ পাচ্ছিলাম, আপনি জানেন। মোটেই এসব উল্টাপাল্টা কথা বলবেন না আপনি। আমার বাচ্চা, আমার সন্তান। আপনার যদি সমস্যা হয় তাহলে আমি চলে যাব। তবু খবরদার যদি এসব উল্টাপাল্টা কথা বলেছেন, তাহলে দেখবেন আমি কি করি তখন। ধারার এমন রূপ দেখে শ্রাবণ অবাক হয়ে তাকালো। নিজের মুখ থেকে ধারার হাত সরিয়ে দিয়ে চোখ বড় করে রেখেই বলল অবাক হয়ে, তুমি এই কারণে দুশ্চিন্তা করছিলে? লাইক সিরিয়াসলি? ধারা অন্যদিকে ফিরে বলল, অবশ্যই। আর আল্লাহ চাইছে তাই দিয়েছে। যা হবে ভালোই হবে। শুধু শুধু টেনশন করে কোনো লাভ নেই। এতক্ষণ ধরে নিজেকে সামনে রেখেছিল শ্রাবণ। ধারার কথা শুনে এবারে তার মেজাজ খারাপ হলো। তা খিচিয়ে দীর্ঘশ্বাস ফেলে শ্রাবণ বলল, এই মেয়ে, এদিকে তাকাও। মুরগির বাচ্চার মধ্যে শরীর নিয়ে তুমি আরো ওজন পেটের মধ্যে রাখবে কি করে? হ্যাঁ, নিচের সাইজ দেখেছো? হাঁসের ছানাও তোমার থেকে বড়। টোকা দিলে তো ভরমন করে ঘুরতে থাকো। ঝড় এলে উড়ে গিয়ে তাল গাছে লটকাবে। ফু দিলে বসন্ত বাতাসে উঠতে থাকবে। আর ভাব নিচ্ছ? শ্রাবণের কথাগুলো শুনে ধারা একেবারেই খেপে উঠল। লোকটা রীতিমতো টাটকা অপমান করছে। ধারা চোখ লাল করে তাকিয়ে বলল, আপনি কি সব আজাইরা কথা বলছেন? হাঁসের ছানা কেন? আমি মানুষ। আর আপনিই তো সবসময় বলেন আমি পাতলা ভালো, আমি কিউট। এখন আবার এমন কথা কেন? শ্রাবণ নাক টেনে হেসে বলল, হ্যাঁ, পাতলাই ভালো, কিন্তু এত পাতলা যে তোমার দেখে মনে হয় পৃথিবীতে বাতাসের সবচেয়ে বিপজ্জনক জিনিস তোমার জন্য। ধারা হাত কোমরে দিয়ে তাকালো, ঝামটি মেরে বলল। তাহলে তো আপনি আমাকে বউ বানিয়ে ভুলই করেছেন। শ্রাবণ সাথে সাথে পাল্টা দিল, হ্যাঁ, ভুলই করেছি। এখন সেই ভুলের ফল তোমার পেটে এসে পড়েছে। আমাকে এখন ডাবল দায়িত্ব নিতে হবে। একটা তুমি, আর একটা তোমার ভেতরের উড়ন্ত বাদামটাকে সামলানো। ধারা মুখ হা করে তাকালো। কি বাদাম? আপনি আমার বাচ্চাকে বাদাম বললেন? শ্রাবণের মন চাইল চিৎকার করতে, তবে মেয়েটা তাকে জ্বালাতেই ভালোই লাগছে তার। তাই কাঁধ ঝাঁকিয়ে আবারও বললাম, অবশ্যই বাদাম। আমি রিয়েলি তোমাকে নিয়ে টেনশন আছে ধারা। জাস্ট থিঙ্ক, তুমি এখনো তো হাঁটতে গেলে উষ্ট খাও। ধারা চিৎকার করে বলল, মোটেই না। আপনার কি মনে হয় যে আমি এমন অবস্থাতেও উষ্টা খাবো? এটা কি সম্ভব? শ্রাবণ গম্ভীর মুখে মাথা নেড়ে বলল, তোমার ক্ষেত্রে সবই সম্ভব। তোমার শরীরে তো অল্প জায়গা, সরিষার ডাটার সাথে তুলনা করলেও ডাটা লজ্জা পাবে। ধারার আগে থরথর করে উঠল। সে এবারে তর্জনী তুলে বলল, আপনি 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 এত খারাপ কেন? আমার নিয়ে মজা করছেন আপনি? আমি কি ভুল কিছু করেছি নাকি? শ্রাবণ আবারও দুষ্টু হেসে বলল, হ্যাঁ, আমার বাচ্চাটাকে না জেনে চুপচাপ নিচের পেটে রেখে দিয়েছো। এটা কি কম অপরাধ? ধারা হা করে তাকালো। তার এবার কান্না পেল। লোকটা রীতিমতো মজা নিচ্ছে। ধারা আর মানতেই পারল না। এবার গলা বুঝে উঠল, চোখ চিকচিক করতে লাগলো। চল চল চোখ দুটো দেখে শ্রাবণ স্থির হলো। ইস রে, ডোজটা বেশি হয়ে গেছে।
ঠোঁটটা ভিজিয়ে নিজেকে ধাতস্থ করলো শ্রাবণ। আঙুল দিয়ে ধারার গাল ছুঁয়ে পড়লাম। নো নো নো, প্লিজ নো, কান্না না প্লিজ। তুমি ঝগড়া করো ধারা, যা ইচ্ছে বলো, বাট নো কান্না প্লিজ বউ। ওকে, হয়েছে তো, আমারই দোষ। যাও, আর কিছু বলবো না, কেঁদো না। ধারা ঠোঁট কাঁপিয়ে চিৎকার করলো। আমি কান্না করছি না। এটা কান্না না, তবে কি মেঘ থেকে নোনতা বৃষ্টি পড়ছে? ধারা আর নিজেকে সামলাতে পারলো না, হিচকি তুলে গড় গড় করে বলতে শুরু করলো। আপনি একটা খারাপ মানুষ, আপনি খুবই খারাপ মানুষ। আপনি কি মনে করেন আমি কিছুই জানি না? আপনি কি আমাকে এতটাই অজ্ঞ মনে করেন? ছোট থেকে কতটুকু অত্যাচার নির্যাতন সহ্য করেছি আমি, হ্যাঁ? আমার শরীরে কত মার পড়েছে তা আপনি নিজেই জানেন। আমার পিঠে কোমরে খুন্তির দাগের ছ্যাঁকার দাগ কত রয়েছে তা নিজেও দেখেছেন আপনি। সেই দাগগুলোতে আপনি আদরও করেছেন। আজ পর্যন্ত আমার সাথে হওয়া ছোটবেলার সমস্ত জঘন্য ঘটনা আপনি জানেন। আর আপনি খুব ভালো করেই জানেন আপনার ধারা এতটাও দুর্বল নয় যে মা হতে পারবে না। যে মেয়েটা মাত্র 7 বছর বয়সে কড়কড়ে রোদের মাঝে উনুনে রান্না করতে পারে, সে 18 বছর বয়সে মা হতে পারবে না? আপনি আমাকে কি আর 5টা মেয়ের মতো নমনীয় মনে করেন? আমি মোটেই অতটা নরম নই, মোটেও না। বলে চোখের পানি মুছে ফেলো ধারা। হ্যাঁ, ও ইচ্ছে করে পিল নেয়নি, মা হতে চেয়েছে, জানতো যে শ্রাবণ রাজি হবে না, তাই লুকিয়ে পিল না বন্ধ করেছিল। কিন্তু শ্রাবণ যে শেষমেশ তাকে এই কথাটা বলবে সে কল্পনাও করেনি। অনেক কষ্ট পেল ধারা, চোখ ঘষে আবারও বলতে শুরু করলো। হ্যাঁ, এটা সত্যি যে আমি আপনার সামনে নিজের আবেগ ধরে রাখতে পারি না। আমি আপনার সামনে এলে পুতুলের মতো হয়ে যাই। একটু ছুলেই যেমন মাটির পুতুল ভেঙে যায়, আমি আপনার সামনে এতটাই নরম হয়ে থাকি। কারণ আপনি আমার স্বামী, আপনাকে ভালোবাসি আমি। আপনার সামনে আবেগ দেখাবো না তো কার সামনে দেখাবো বলুন? আমি যে আপনার সামনে আসলে আপনার ছোঁয়া পেলে নিজেকে ধরে রাখতে পারি না। না চাইতেও বৃষ্টির মতো সবকিছু ঝরে পড়ে আপনার কাছে। আপনার হৃদয়ের কাছাকাছি এলেই বড্ড অসহায় লাগে আমার নিজেকে। অঝরে কাঁদতে মন চায়। একমাত্র আপনিই তো আমার আশ্রয়। আপনি বিশ্বাস করুন, ছোট থেকে অন্তত শরীরের চামড়া শক্ত হওয়ার পর থেকে আমার আর কোনোদিন কাঁদিনি আমি, কান্নাকাটি কখনোই করিনি। এত অত্যাচার সহ্য করার পরেও করিনি আমি। অথচ আপনার ভালোবাসা পাওয়ার পরে, আপনার স্নেহ আদর পাওয়ার পরে নিজেকে একটা বাচ্চা মনে হয় আমার। কান্না পেয়ে যায় আপনার দিকে তাকালে। ইচ্ছে করে মনের মধ্যে থাকা বিরহ, সব বিরহ আপনার কাছে মেলে ধরি আমি। সমস্ত অভিযোগ, সমস্ত আকাঙ্ক্ষা ও অভিমান আপনার কাছে তুলে ধরি। ঠিক এই কারণেই আমি আপনার কাছে এতটা আদুরে, এতটা স্নেহময়ী, এতটা নমনীয়। অথচ আপনি কি না, আমি আপনার সন্তানের মা হওয়ার যোগ্য না বলছেন? আমি এতটাই অযোগ্য, এতটাই ইম্যাচিওর আমি। শ্রাবণ পাথরের মতো দাঁড়িয়ে আছে। হ্যাঁ, সে অ্যাবর্শনের কথা বলার চেষ্টা করেছিল, একবারের জন্য ভেবেছিল যে আল্লাহ চাইলে তো তাকে আবারও বাবা বানাতে পারবে, তাই এবারে বাচ্চাটা না রাখলে কি এমন ক্ষতি হবে। কিন্তু ধারা যে একটা শক্ত মনে মেয়েটা যে এতটা সংগ্রামী তা ভুলে গিয়েছিল শ্রাবণ শেখ। সে ভুলে গিয়েছিল তার আদরে বউ হওয়ার আগে সে একজন এতিম, যে কিনা ছোট থেকে অসহনীয় অত্যাচার নির্যাতন সহ্য করে এসেছে। তার কাছে এই মা হওয়াটা মোটেই কষ্টের নয়, যন্ত্রণা নয়, বরং একটা না বলা আনন্দের। নিজের প্রতি ঘৃণা লাগলো শ্রাবণে, নিজের ভুলটা বুঝতে পারলো। সে যে কতবার একটা পাপ করার চিন্তা করেছিল তা মাত্র টের পেল। মনে মনে তবা করলো শ্রাবণ, শুকনো ঠোক গিলে এগিয়ে আসতে চাইলো ধারা দিকে, কিন্তু তার আগে ধারা আবারও চেঁচিয়ে বলে উঠল। আপনার কোনো ধারণা আছে আপনার সন্তানের মা হওয়াটা আমার জন্য কতটা সুখের? আপনি বোঝেন এইসব? বুঝতে পারবেন আপনি এইসব? আমি নাকি সামলাতে পারবো না। হ্যাঁ, আমি পারবো না, আসলেই পারবো না যদি আপনি পাশে না থাকেন। আপনি আমার মাঝ রাস্তায় একা ছেড়ে দিলে তো আমি আসলেই পারবো না। কিন্তু আপনি যদি সব সময় এবং সব সময়ের মতো আমার পাশে থেকে যান, তবে এই পুরো পৃথিবী আমি জয় করতে পারবো ইনশাআল্লাহ। শ্রাবণের চোখে চিকচিক করতে থাকলো, ছোচে এক আনন্দের হাসি দেখা গেল। গর্ববোধের প্রশান্তি টের পেল সে। মন চাইলো মেয়েটাকে বুকে নিতে টেনে, কিন্তু বাঘিনী খেপে গেছে, ভয়ে পারল না। ধারা একেবারে খোলা চুলে গুলো খোপা করে বলল, আমি আপনাকে আর কিছুই বলবো না, চলে যাচ্ছি আমি, থাকুন আপনি। ধারা নাক টেনে বারান্দা থেকে বের হওয়ার চেষ্টা করতে শ্রাবণ পেছন থেকে ধরে ওর হাত ধরে ফেললো। মুহূর্তের মধ্যে টেনে নিয়ে নিজের সাথে মিশিয়ে নিল, কোমর চেপে ধরে আলতো করে, অথচ আর চাপতে না পেরে অঝরে
কান্না করে দিল ধারা। কান্না ভরা মুখ নিয়ে শ্রাবণের চোখে অভিমানী নয়নে তাকালো মেয়েটা, বিড়বিড় করে বলল। ছাড়ুন নিষ্ঠুর লোক। শ্রাবণ হাসল। ধারার খোপা করা চুলগুলো আবারও খুলে দিয়ে গালে আর নাকে চুমু খেলো, বলল। ছাড়ন ছড়ন করতে করতে এখন আমার বাচ্চার মা হয়ে যাচ্ছে। এই ডায়লগ আর দিও না, মানুষ শুনলে লজ্জা পাবে। ধারা ঠোঁট উল্টে তাকালো। নিজেকে ছাড়াতে হাত পা মোছানো শুরু করেছে ইতিমধ্যে, কিন্তু শ্রাবণ ছাড়ল না। ধারার কপালে কপাল ছিকিয়ে চোখ বুজে প্রশান্তির শ্বাস ফেলে বলল। সরি সরি বউ, আমি বুঝিনি। আমি বুঝতে পারিনি যে আমার ধারা কতটা সাহসী। সে যে কত চমৎকারভাবে জীবনকে বোঝে তা আমি ভুলে গিয়েছিলাম। আমি ক্ষমা করুন বিবেচান। বড় বড় শহরে এমন ছোট ছোট ভুল হয়ে যায়। স্বামী মানুষ তো, ভুল তো হবে। আপনি একটু শিখিয়ে পড়িয়ে নিন না। নতুন নতুন সংসার করছি তো, এখনও ঠিক করে শিখতে পারিনি। কিন্তু এইভাবে রাগ করে চলে গেলে আমাদের বাবু তো কষ্ট পাবে। ধারা শান্ত হলো। মুচড়ামুচড়ি বন্ধ করেছে তখনই। চোখ পিটপিট করে আবারও তাকালো। চোখ লাল, ঠোঁট ফুলে আছে। শ্রাবণের বুকে আলতো করে কিল মেরে বলল। আপনি একদম অসহ্য মানুষ। শ্রাবণ মুচকি এসে ওর কপালে চুমু খেলো, বলল। আর তুমি পৃথিবীর সবচেয়ে চমৎকার নারী। ধারা আবারও কেঁদে উঠে বলল। আপনি সত্যি খুশি তো? শ্রাবণ হেসে ধারাকে বুকে জড়িয়ে ধরলো, দুষ্টুমি করে বলল। সত্যি খুশি কিনা তা বোঝাতে হলে রুমে যেতে হবে। চলো তবে পার্সোনালি বিষয়টা নিয়ে জরুরি আলোচনা বসে, বাকিটা নিজে বুঝে যাবে। ধারা ফিক করে হেসে ফেলল। শ্রাবণ বিড়বিড় করে বলল। আমার ধারা, আমার বউ, আমার বাবুর মা হতে যাওয়া ছোট্ট যোদ্ধা। ভালোবাসে, ভীষণ ভালোবাসে। ধারা এবার আর কথা বলতে পারল না, শুধু নাক টেনে মাথা লুকিয়ে রাখলো শ্রাবণের বুকে। মনে মনে হয়তো বারংবার বলছে, বড্ড বেশি ভালোবাসি। শহরে ফিরে এসে এতবার একটা সুখবর শুনে রীতিমতো তবদা খেয়েছিল সাইমুল শেখ। তিনি অত্যন্ত অবাকই হয়েছেন, আর এটাই স্বাভাবিক। এমনকি সালমা বেগমের অনুপ্রেরণায় তিনি সিদ্ধান্ত নিয়েছেন বাড়িতে দুদিন পর একটা বিরাট আয়োজন করবেন। অনেকদিন হলেও আত্মীয় স্বজনদের বাড়িতে নিমন্ত্রণ করা হয়নি। এ বিষয়ে সাইমুল শেখ অত্যন্ত সতর্ক। তিনি মেহমানদের সেবা করতে অত্যন্ত পছন্দ করেন। এই বিষয়ে তার রয়েছে চমৎকার মন মানসিকতা। যুবক বয়সে সংসারের প্রথমেই তিনি প্রায় মাসে আত্মীয় স্বজনদের দাওয়াত করে বাড়িতে এনে খাওয়াতেন। ছোট ছোট আয়োজন ছিল শেখ বাড়ির নিত্য এক ঘটনা, কিন্তু অনেক দিন তো হলো এইসব আর হয় না। সাইমুল শেখের বয়স হয়েছে, পরিবেশ বদলেছে, তাই কাউকে দাওয়াত দিয়ে বাড়িতে খাওয়ানোর হয় না। সেসব মেলামেশা নেই বললেই চলে। গত মাসে তিনি অবশ্যই একবার ভেবেছিলেন এমন কিছু আয়োজন করবেন, আর এখন ধারার মা হওয়ার সংবাদটা শুনে তিনি আর কোনো কিছুই ভাবলেন না। সাথে সাথে সিদ্ধান্ত নিয়ে ফেললেন দুদিন পরে বাড়িতে বিরাট এক আয়োজন করা হবে, যেখানে সকল আত্মীয়রা আসবে, খাওয়া দাওয়া হবে, আনন্দ করা হবে এবং সবাই ধারাকে দেখে যাবে, দোয়া করে যাবে তার জন্য। সালমা বেগম উৎফুল্লিত হয়ে উঠলেন। ধারাও এই বিষয়ে দ্বিমত করেনি। সে অত্যন্ত খুশি হলো, ভীষণ আগ্রহী হলো বিষয়টিতে। এর আগে কখনো এমন আয়োজন দেখেনি সে, তাই বাড়িতে লোকজনের সমাগম হলে তার বেশ ভালোই লাগবে। কিন্তু সবচেয়ে বেশি বিরক্ত হলো শ্রাবণ শেখ। তার মতে তার মুরগির ছানার মতো বউ এখন পেটের মধ্যে আরেকটা হাঁসের ছানা নিয়ে খুরখুর করছে। এর মধ্যে বাড়িতে আত্মীয় স্বজন নিয়ে গিজগিজ করলে তার বউ হাঁটবে কোথায়, গড়াগড়ি করবে কিভাবে? এমনিতেই মাশাআল্লাহ তার বউ উষ্টা খেয়ে খাওয়াতে চমৎকার পারদর্শী। যেখানে সেখানে যখন তখন এভাবে সেভাবে উষ্টা খাওয়াতে গত সপ্তাহে নোবেল জিতেছে ধারা। এই মনে করে শ্রাবণ শেখ, এই জন্যই সে অত্যন্ত চিন্তিত ধারাকে নিয়ে। হয়তো অনেকেই শুনলে বলবে শ্রাবণ শেখ তার নিজের সন্তানের জন্য চিন্তিত, কিন্তু না, আসলে শ্রাবণ শেখ তার বউকে নিয়ে চিন্তিত। ব্যাঙের ছানার মতো, ব্যাঙাচির মতো লাফালাফি করা তার বউয়ের একটা সুন্দর ও অসাধারণ বৈশিষ্ট্য, যা তার সবচেয়ে বেশি অপছন্দ। এই বিষয়ে জরুরি কথা বলার জন্য সালমা বেগমের কাছে গেল শ্রাবণ শেখ। গলা উঁচিয়ে বলে উঠল, বাড়িতে এত লোকজন আসলে ধারার সমস্যা হবে মা। ও এমনিতেই ব্যাঙাচির মতো লাফিয়ে লাফিয়ে বাড়ায়। এখন আত্মীয় স্বজনদের দাওয়াত করলে এটা সেটা করতে যাবে, মেহমানদারি করতে যাবে, তখন উষ্ঠাকিয়ে পড়ে একটা বিপদ ঘটিয়ে ফেলবে। সালমা বেগম মুখ কুচকে হাসলেন। ছেলের মাথায় গাচ্চা মেরে বললেন, মোটেই না, আমি আসি না, ওকে কোনো কাজ করতেই দেব না। সব কাজ তো আমি করব। আগে এসব কম করেছি নাকি? তুই তো নিজেই দেখেছিস, তুই যখন ছোট ছিলি, ছোট ছোট বিষয়ে তোর বাবা এভাবে আয়োজন করত, আর সকলে এসে খাওয়া দাওয়া করত, আনন্দ করত,
আমারও তো ভালোই লাগতো। কতদিন হলো এসব আর হয় না। বাড়িতে এরকম একটা আয়োজন করাই হয় না। এর মধ্যে আত্মীয়রা আসলেও ভালোই হবে। বৌমাকে একটু দোয়া দিয়ে যাবে। মানুষের দোয়া যে কত গুরুত্বপূর্ণ তা তুই পরে বুঝতে পারবি। তবে শ্রাবণ মুখ কুঁচকে তাকালো। এই বিষয়ে সে মোটেও একমত হতে পারছে না। ছেলের এমন ভঙ্গি দেখে সালমা বেগম দীর্ঘশ্বাস ছাড়লেন, বলে উঠলেন, তুই জানিস আমি কেন ধারাকে এতটা আদর করি, কেন এত ভালোবাসি বলতো?